বাস যখন সদরে এসে পৌঁছলো তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। বাস থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে দেখি পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। দ্রুত পায়ে হেঁটে রেল স্টেশনে গেলাম। সাইড বেঞ্চে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। গন্তব্য মিয়াপুর গ্রাম, ফুপুর বাড়ি। ট্রেন আসলো নির্ধারিত সময়ের অনেক পরে। মিয়ানপুরে যখন ট্রেন পৌঁছলো তখন আমার হাত ঘড়িতে রাত 10টা বাজে। স্টেশন থেকে রিক্সা নিয়ে 20 মিনিটের পথ, তারপর ফুপুর বাড়ি। স্টেশন থেকে বের হয়ে 5 মিনিট হেঁটে বাজারে আসলাম। বাজারে সব দোকানপাট বন্ধ, রাস্তাও পুরো ফাঁকা। রিক্সা তো দূরের কথা, একটা মানুষও দেখা যাচ্ছে না। এদিকে সেদিকে তাকিয়ে দেখি বাজারের একদম শেষ প্রান্তে ছোট্ট একটা হোটেল খোলা, হালকা আলো জ্বলছে সেখানে। দ্রুত পায়ে সেখানে হেঁটে গেলাম। হোটেলে একজন বুড়ো লোক পরোটা বানাচ্ছে। হোটেলে কোনো খদ্দের নেই। বুড়ো লোকটাকে জিজ্ঞাসা করলাম, দাদা, এখন কি কোনো রিক্সা পাওয়া যাবে না? এত রাতে তো রিক্সা পাবে না। কোথায় যাবে তুমি? চৌধুরী বাড়ি যাব। ও, হেঁটেই যেতে হবে। আমি কিছু বলতে যাব তখনই হঠাৎ জোরে বৃষ্টি শুরু হলো। লোকটা বলল, তুমি ভেতরে এসো বাবা, রুটি ভেজে দিচ্ছি, খাও। বৃষ্টি কমলে রওনা দিও। আমি ভেতরে ঢুকে বেঞ্চে বসলাম। লোকটা কিছুক্ষণ পর প্লেটে একটা রুটি এনে হাসি মুখে বলল, এখানকার বিখ্যাত রহমত আলীর পরোটা এগুলো, খেয়ে দেখো। ও আচ্ছা, আপনিই তাহলে রহমত আলী? হুম। রুটি খেয়ে বুঝলাম আসলেই লোকটার হাতে জাদু আছে। তাছাড়া এমন বৃষ্টির সময় গরম পরোটা খাওয়ার মজাই আলাদা। ওনাকে ডেকে বললাম, দাদা, আরও দুটো পরোটা দেন তো। তিনি দুটো পরোটা নিয়ে এসে বললেন, যত খুশি খাও বাবা, এখানে তো আর কেউ আসবে না খেতে। আমি অবাক হয়ে ভাবলাম, কেউ আসবে না জেনেও উনি এত রাতে রুটি বানাচ্ছেন কেন? তখন বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি কিছুটা কমেছে। আমি পরোটা দুটো কাগজে পেঁচিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। কয়েক মিনিট হাঁটার পরে দেখি একজন বুড়ো লোক আমার সামনে হাঁটছে। এই যে শুনছেন, ও ভাই! একসাথে যাওয়া যাবে ভেবে ডাক দিলাম তাকে। আমার ডাক শুনে লোকটা পেছনে তাকালো। লোকটাকে দেখে আমি রীতিমতো অবাক হলাম। উনি যে রহমত আলী। আরে, আপনি আপনি না হোটেলে ছিলেন? হ্যাঁ, ছিলাম তো। এখন হোটেল বন্ধ করে বাড়ি যাচ্ছি। এত তাড়াতাড়ি? রহমত আলী সে কথার উত্তর না দিয়ে হাঁটতে লাগলেন। আমি অবাক হলেও কিছু বললাম না আর হাঁটতে লাগলাম তার পেছনে। ঠান্ডা শিরশিরে বাতাস বইছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ, ঝোপঝাড়। তার পাশেই ক্ষেত, ছোট্ট পুকুর কিংবা ডোবা। আবছা আলোতে যতদূর দেখা যাচ্ছে তাতে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। হঠাৎ ডানা ঝাপটে একটা পেঁচা ডেকে উঠল। অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল আমার। হাতের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল। রহমত আলী আমার দিকে ফিরে বলল, চলো বাবা, কথা বলতে বলতে হাঁটি, তাহলে তাড়াতাড়ি পথ শেষ হবে। আমি মাথা দুলিয়ে সায় দিলাম। তিনি বলতে লাগলেন, আমার বানানো পরোটা এই মিয়াপুর গ্রামে সবাই চিনে। প্রায় 3 বছর আগে এমনই এক বৃষ্টির রাতে হোটেল থেকে বাড়ি ফিরছিলাম। বিজলি চমকাচ্ছিল খুব, বুঝলে। হঠাৎ বজ্রপাত হলো, আর সেটা কিনা পড়লো আমার উপরেই। সাথে সাথে মারা পড়লাম আমি। কি বলছেন আপনি? আপনি কি পাগল নাকি? চেঁচিয়ে বললাম আমি। রহমত আলী হেসে বললেন, না বাবা, আমি পাগল নই।
ওই যে তোমার ফুপুর বাড়ি দেখা যাচ্ছে, যাও বাবা। কিন্তু আপনার বাড়ি কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তখনই আবারও জোরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির শব্দে তার কোনো কথাই শুনলাম না আর। তাছাড়া এত অন্ধকারে ভালো করে চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম, তাই আমি কোনো দিকে না তাকিয়ে সোজা ফুপুর বাড়ির দিকে দৌড় দিলাম। ফুপু আমার জন্য দরজার সামনে অপেক্ষা করছিলেন। ঘরে ঢুকেই হাঁপাতে লাগলাম আমি। ফুপু জিজ্ঞেস করলেন, কিরে, হাঁপাচ্ছিস কেন? আর বলো না ফুপু, একটা পাগলের পাল্লায় পড়েছিলাম। পাগল? এত রাতে? হ্যাঁ, রহমত আলী নাম। এই যে দেখো, ওনার হোটেলের পরোটা। রহমত আলীর পরোটা? কি বলছিস এগুলো? তিনি তো 3 বছর আগেই বজ্রপাতে মারা গেছেন। সামনের ওই কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছিল। ফুপুর কথা শুনে আমার মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। পরের দিন সকালে বাজারে গেলাম। খুঁজে দেখি কাল রাতে যেখানে রহমত আলীর হোটেল ছিল সেখানে একটা ইলেকট্রিক্সের দোকান। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। চোখে ভাসতে লাগলো রহমত আলীর হাসি মাখা মুখ।